ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি। আমি তোমাদের ইংরেজি স্যার প্রীতম ঘোষ। আর আগে দুটো ক্লাস আমাদের হয়ে গেছে আওয়ার ক্যাজুইনার ট্রির ওপরে, এবং পাশাপাশি কি হয়েছে, এমসিকিউটা কমপ্লিট করা হয়েছে। সামনের দিন আমরা ওই আওয়ার ক্যাজুইনার ট্রি সম্বন্ধে আরও জানবো, আরও অ্যানালাইসিস আমরা যেটা করেছি সেটা বারবার দেখো, এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাও যে তোমাদের আর কি কি ক্লাস লাগবে না লাগবে, এবং যদি আগের ক্লাসগুলো অবশ্যই ফলো করো। এবং আজকে আমাদের টপিক হবে স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। এবার আমরা স্ট্রং রুটস সম্বন্ধে পড়তে পড়তে জানবো যে স্ট্রং রুটসের ব্যাপারটা কি, এবং আমাদের এটা প্রোজ সেকশনের মধ্যে পড়ছে। আমরা এভাবে সেট করছি সিলেবাসটাকে যে একটা প্রোজ সেকশন থেকে আমরা প্রথমে গল্প পড়ছি বা গল্পটা শিখবো বা জানবো এটা সম্বন্ধে, আর একটা কবিতা জানবো। এইভাবে আস্তে আস্তে আমরা অ্যাপ্রোচ করবো, সিলেবাসের দিকটা কমপ্লিট করার চেষ্টা করব। আশা করছি সঠিক সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে এবং এমসিকিউগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করতে পারবো। এবং চলো আমরা তাহলে আজকের যে টপিক স্ট্রং রুটস, তাই তো, অর্থাৎ বলছে স্ট্রং কথার অর্থ কি, শক্ত বা মজবুত, তাই তো, এবং রুটস অর্থাৎ কি, গোড়া বা মূল, যেটাকে আমরা বলছি, বাই এপিজে আব্দুল কালাম। এবার আমাদের প্রথমেই যেটা জানতে হবে, কোনো একটা বিষয় সম্বন্ধে প্রবেশ করার আগে সেটা আমাদের কি জানতে হবে, সেখানে যিনি এই রাইটার তার সম্বন্ধে আমরা কিছু জানবো। এবার ধরো আমরা যদি রাইটার সম্বন্ধে না জানি তাহলে কি হবে, আমরা বিষয়টা সম্বন্ধে বুঝতে পারবো পড়ে, কিন্তু সর্বাপেক্ষা যেটা দরকার আগে সেটা কি দরকার, আমাদের রাইটার সম্বন্ধে জানা দরকার। এবার আমরা যারা ভারতবর্ষে বাস করি, ভারতের মানুষ, আমরা জানি এপিজে আব্দুল কালাম ছিলেন আমাদের 11তম রাষ্ট্রপতি, এবং যাকে আমরা বলি মিসাইল ম্যান, তাই তো। চলো এবার আমরা ধীরে ধীরে আমাদের স্ট্রং রুটসের রাইটার এপিজে আব্দুল কালাম স্যার সম্বন্ধে জানবো, এবং তার পরবর্তীতে কি করব, আমাদের যে টেক্সট স্ট্রং রুটস সেটা সম্বন্ধে আলোচনা করব। দেখো স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম স্যার, ঠিক আছে। আমি এখানে স্যার বলছি কারণ কেন বলো তো, যে ইনি তো মানে অত্যাধিক একজন সম্মানীয় ব্যক্তি, এবং ইনি আমাদের কাছে খুবই জনপ্রিয় একজন মানুষ। এটা সম্বন্ধেও জানা যায় যে তিনি খুব শিশু বৎসল ছিলেন, বোঝা গেল। তো চলো স্ট্রং রুটস, তাই তো, এপিজে আব্দুল কালাম ফুল নাম তার কি ছিল, আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। তাহলে কি নাম ছিল, আব্দুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, পপুলারলি নোন অ্যাজ ডক্টর এপিজে আব্দুল কালাম। তার জন্ম 15 অক্টোবর 1931 ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তার মায়ের নাম ছিল আশিয়াম্মা এবং তার বাবার নাম ছিল কি, জয়নাল আবেদিন। চলো, আর তার আর্লি এডুকেশন রামেশ্বরমের যে এলিমেন্টারি স্কুল ছিল সেখানে হয়েছিল, এবং তার যে পরবর্তী যে কলেজ লাইফ সেখানে কোথায়, সেন্ট জোসেফস কলেজ। তারপরে দেখো তিরুচিরাপল্লীতে যেটা ছিল, গ্র্যাজুয়েশন করে তিনি কিসে, ফিজিক্সে করে, তাই তো, কিসে করে, ফিজিক্সে। তারপরে দেখো তিনি মাদ্রাসের যে MIT ছিল সেখানে স্টাডি করেন, পাশাপাশি তারপরে দেখো তিনি তার কোথায় কোথায় কাজ করেছেন, তিনি জয়েন করেন কোথায়, DRDO-তে। DRDO এর নাম তোমরা নিশ্চয়ই জানো এখানে, যে DRDO কতটা ইম্পর্টেন্ট আমাদের দেশের প্রতিরক্ষা বা সুরক্ষার ক্ষেত্রে, তারা কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এবার দেখো যেটা জানবো আমরা, তিনি তারপরে কি হয়েছেন, তিনি জয়েন করেছিলেন কোথায়, ইসরোতে। ইসরো অর্থাৎ কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা অবস্থিত বেঙ্গালুরুতে, তাই তো। এবার তাকে কি বলছে, অ্যাজ এ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হি ডেভেলপড অগ্নি, মনে থাকে যেন, অগ্নি করেছিলেন, পৃথ্বী, ত্রিশূল এটসেট্রা। তিনি এই যে তিনটে নাম শুনছো, তিনটে নামই তিনি মিসাইল তিনি হচ্ছে করেছিলেন, ডেভেলপ করেছিলেন। তার তিনি ছিলেন হচ্ছে 1992 চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড সেক্রেটারি অফ DRDO। তাহলে তিনি সেক্রেটারি অফ DRDO ছিলেন, অ্যাডভাইজার ছিলেন কার, তিনি অ্যাডভাইজার ছিলেন যে প্রাইম মিনিস্টার ছিলেন তার, মনে থাকবে। চলো এবার আমরা যেহেতু আমাদের স্যার এপিজে আব্দুল কালাম খুবই অনারেবল একটা পার্সন,
তার সম্বন্ধে জানলাম। এবার তার লেখাটা সম্বন্ধে জানবো। মেইনলি এই লেখাটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? উইংস অফ ফায়ার, মনে থাকবে, উইংস অফ ফায়ার, এটা তার একটা লেখা, তার জীবনীও বলতে পারো, মনে থাকবে। চলো দেখো, বলছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে আমি বলতে এখানে কে বলছে? আমাদের এপিজে আব্দুল কালাম স্যার বলছেন। কি বলছেন? আমি এক জন্মগ্রহণ করেছিলাম তামিল মিডল ক্লাস একটা তামিল ফ্যামিলিতে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের একটা টাউনে জন্মগ্রহণ করেছিলেন, যেটা ছিল মাদ্রাজ স্টেটের আন্ডারে। দেখো আর্টস 12 মাদ্রাজ স্টেট, মনে থাকবে। মাই ফাদার জয়নাল আবেদন হ্যাড নাইদার মাচ ওয়েলথ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে কি হলো? তার না ছিল বেশি পুঁথিগত শিক্ষা এবং না ছিল তার অনেক বেশি সম্পত্তি। তারপর দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, তার সত্ত্বেও, অনেক কিছু অসুবিধা থাকা সত্ত্বেও, হি পসেস গ্রেট ইননেট উইজডম, সে অধিকার করেছিল বা গ্রহণ করেছিল বা তার অধিকারে ছিল ভীষণ একটা ইননেট, মানে কথার অর্থ হচ্ছে অন্তর্নিহিত জ্ঞান, মনে থাক, ইননেট উইজডম অর্থাৎ অন্তর্নিহিত জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এক ধরনের উদারতা, উদারতার যে স্পিরিট হয় সেই স্পিরিটটা, জেনারসিটি মানে হচ্ছে উদারতা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তাহলে তার কি একজন সঙ্গী ছিল? কে? আশিয়াম্মা। আশিয়াম্মা কে? আমাদের এপিজে আব্দুল কালাম, যিনি গল্পের কথক, ঠিক তার মা, তাই তো? চলো, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। বলছে যে তার মা অর্থাৎ আশিয়াম্মা তার কতজন মানুষকে দিনে ঠিক মানে খাবার খাওয়াতো, তার সঠিক নাম্বারটা সে মনে করতে পারছে না। চলো, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, বলছে কবি, সরি কথক বলছেন, আমি নিশ্চিত, সম্পূর্ণ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, বলছে এর থেকে অনেক বেশি আউটসাইডার যারা বাইরে থেকে আসতো, অ্যান্ড এট উইথ আস, আমাদের সঙ্গে খাবার খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। বলছে কবি, সরি কথক বলছেন যে আমাদের ফ্যামিলিতে যতজন সদস্য ছিল ঠিক ততজন সদস্য, তার দিকে বেশি সদস্য কি করত? এসে খাবার খেত। কোথায় খাবার খেত? তাদের বাড়িতে। কাদের বাড়িতে? আমাদের এপিজে আব্দুল কালাম স্যারের বাড়িতে। মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। তাহলে এখানে কথকের মা এবং বাবা আইডিয়াল কাপল হিসেবে একজন সম্মানিত ছিলেন। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, অর্থাৎ কি মায়ের যে বংশ পরম্পরা ছিল বা বংশর যে ছিল সেটা ভীষণ প্রসিদ্ধ ছিল, মনে থাকবে, প্রসিদ্ধ ছিল। ওয়ান অফ আর ফোর বিয়ারার্স, অর্থাৎ একজন পূর্বপুরুষ, তাদের মায়ের একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টয়েড দ্য টাইটেল অফ বাহাদুর। তাহলে মায়ের তরফের একজন পূর্বপুরুষ কি নাম দেওয়া হয়েছিল তাকে? বাহাদুর। কাদের দ্বারা? বাই দ্য ব্রিটিশ, তাই তো? বাই দ্য ব্রিটিশ, দেখেছো? চলো, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, বলছে আমি ছিলাম মানে অনেক শিশুদের মধ্যে একজন। কার? তার বাবা মায়ের। শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, বলছে একজন ছোটখাটো একটা ছেলে, যার মানে যে একটা খুব সুন্দর সে দেখতে নয়, তার লুকটা খুব একটা সুন্দর নয়, কিন্তু তার বলছে কি দেখো, বর্ন টু এ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, বলছে তার সুন্দর বাবা মা, লম্বা সুন্দর বাবা মার, সে একজন মানে অপ্রসিদ্ধ এবং ছোটখাটো সন্তান জন্মগ্রহণ করেছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে কথকরা কোথায় বাস করতো? তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত বাড়িতে, তাই তো? ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, তাহলে সে কোথায় বাস করেছিল? কোথায় করতো? বাড়িটা কেমন ছিল? একটা পাকা বাড়ি ছিল, মনে থাকবে, পাকা বাড়ি। এখানে পিইউসিসিএ পাকা, অর্থাৎ আমরা যেটাকে পাকা বলি বাংলায়, সেই বাড়িটার কথা বলছে। এইবার দেখো, মেড অফ লাইমস্টোন, চুনাপাথর অ্যান্ড ব্রিক্স, ইট, চুনাপাথর এবং যেটা ব্রিক্স দিয়ে তৈরি ছিল, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, মস্ক স্ট্রিট অর্থাৎ মস্কের রাস্তাতে কথকদের বাড়িটা ছিল। এবার মাই অস্টিয়ার ফাদার, কবির বাবা ছিলেন খুবই কঠোর মনোভাব সম্পন্ন। কঠোর অর্থে এই অর্থাৎ কি দেখো বলছে, ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেনশিয়ালস কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে কি করতো কবির, কথকের বাবা সব ধরনের মানে জীবনের যে লাক্সারিজ আছে, লাক্সারিজ অর্থাৎ এই অর্থে যে যেটা অপ্রিয় জিনিস, সেই জিনিসগুলো বাদ দিয়ে সে তার জীবন যাপন করতো খুব ন্যূনতম একটা পদ্ধতিতে। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, তাহলে কি বলছে? বলছে তারা পরিবারে, দেখো কি বলছে যে হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর,
বলছে তার সত্ত্বেও সব কিছুই প্রয়োজনীয় যা কিছু সেগুলো প্রোভাইড করা হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিনস আর ক্লোথিং। ঠিক আছে, যে কীরকম ছিল খাবার, মেডিসিন এবং ক্লোদিং। ইনফ্যাক্ট আই উড সে, কবি কথক বলছেন, ইনফ্যাক্ট আই উড সে, আমি বলবো, দ্যাট বা বলতাম, মাইন ওয়াজ এ, আমার ছিল, এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তাহলে কি ছিল, একটা খুব সুরক্ষিত শৈশব কাল, তাই তো। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, খুব মানে বস্তুগতভাবে এবং কিভাবে, খুব আবেগপূর্ণভাবে, মনে থাকবে। আই নর্মালি এইট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে কি হতো, মানে কি খাবার খেত বলো, কথক তার মায়ের সঙ্গে খাবার খেত, কোথায় খাবার খেত, তার মায়ের সঙ্গে তাদের কিচেনে খাবার খেত। শি উড প্লেস এ ব্যানানা লিফ, সে কি করতো, সে ব্যানানা লিফটা তার মা তাকে পেতে দিত, তারপর সে দেখো কোথায় পেতে দিত, তার সামনে, বিফোর মি মানে এখানে সামনে, ঠিক আছে, মনে থাকে যেন। অন হুইচ শি দেন ল্যাডলেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, দেন তারপরে তার মা কি করতো, যে তার ভাতটাকে এভাবে ঢালতো, তারপর পাশাপাশি কিন্তু অ্যারোমেটিক সাম্বার দিত এবং এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডোলাপ অফ ফ্রেশ কোকোনাট চালি, তারপরে কি করতো, সাম্বার দিত, সাম্বারের পাশাপাশি চাটনি দিত, চাটনির পাশাপাশি কার চাটনি দিত, কোকোনাটের চাটনি দিত, হোমমেড আচার দিত, মনে থাকবে। চলো, শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস, তাহলে কি বলছে, একটা শিব মন্দির ছিল যেটা কি রামেশ্বরমে খুব বিখ্যাত, তাই তো, খুবই বিখ্যাত টু পিলগ্রিমস, যারা তীর্থযাত্রী ছিল তাদের কাছে ভীষণভাবে কি ছিল, বিখ্যাত ছিল, মনে থাকবে তো। এইবার অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, তাহলে মন্দিরটা কোথায় ছিল, এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বলছে কথকদের বাড়ি বা যেখানে ছিল সেটা সাধারণত মুসলিম অধ্যুষিত এলাকা, অর্থাৎ প্রিডমিনেন্টলি মুসলিম বলেছে, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে সেটা একটা মুসলিম এরিয়া। কিন্তু দেখো কি বলছে, বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবারও বাস করতো, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিমস নেইবার, তাহলে কি বলছে, তাহলে তারা কিভাবে বাস করতো, তারা তাদের সাথে খুব অ্যামিয়েবলি, অর্থাৎ খুব মিশুকে অমায়িকভাবে, তারা অ্যামিকেবলি মিশুকে ভাবে, বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করতো। কারা বসবাস করতো, এ লট অফ হিন্দু ফ্যামিলিজ অ্যান্ড মুসলিম ফ্যামিলিজ, মনে থাকে যেন অবশ্যই। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, বলছে সেখানে একটা খুব পুরনো মস্ক ছিল বা মসজিদ ছিল, when ফাদার উড টেক মি ফর এভরি ইভিনিং প্রেয়ার, বলছে সেখানে কি করতো, সে মস্কে কি করতো, কথকের বাবা তাকে ইভিনিং প্রেয়ার হয়, সে প্রেয়ার সপ্তে নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers, তো মানে কথক বলছেন, কথকের না স্বচ্ছ ধারণা ছিল না, কি সম্বন্ধে ধারণা ছিল না, যে আরবিক যে চ্যান্টিং আছে, অর্থাৎ প্রেয়ারগুলো চ্যান্ট তারা করে, সেইগুলোর সঠিক অর্থ তারা জানে না, মনে থাকে জানো। এবার বলছে বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, বলছে আমি খুব মানে পুরোপুরি বিশ্বাসী ছিলাম বা পুরোপুরি জানতাম যে কি দে রিচড গড, এই প্রেয়ার্সটা নিশ্চয়ই আমাদের গডের কাছে পৌঁছচ্ছে, মনে থাকে যেন। when my father came out of the mosque, বলছে যখন বেরিয়ে আসতো আমার বাবা, কোথা থেকে বেরিয়ে আসতো, মস্ক থেকে বেরিয়ে আসতো, আফটার দ্য প্রেয়ার্স, ঠিক প্রেয়ারের পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজনস উড বি সিটিং আউটসাইড, তাহলে ডিফারেন্ট রিলিজন অর্থাৎ কি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষজন এসে মস্কের ওই সামনে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, কিসের জন্য, দেখো পরের লাইনে বলছে যে ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার, তারা একটা পাত্রে হয়তো জল এনেছে, সেই জলটা এনে কি করতো, তার বাবার কাছে অফার করতো। টু মাই ফাদার বলেছে, হু উড ডিপ হিজ ফিঙ্গার, তার বাবা ওই জলে হাত দিত, হয়তো কিছু একটা প্রেয়ার বলতো, তারপরে বাচ্চাটার দিকে ছড়িয়ে দিত, মনে থাকে জানো, ঠিক এভাবেই। দেখো বলছে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, দেখেছো আমি যেটা বললাম একদম ঠিক মিলে গেছে। চলো, এবার বলছে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এখানে যারা মুমূর্ষু ব্যক্তি আছে তাদের জন্য
এই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো, মনে থাকে যেন। আই অলসো রিমেম্বার, তাছাড়া আমি মনে করি, পিপল ভিজিটিং আওয়ার হোম, আমাদের বাড়িতে বিভিন্ন লোক আসতো পরিদর্শন করতে, কি করতে, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। এবার তারা যে শুধুমাত্র এরকম জল, যেটাকে আমরা বাংলায় কি বলি, জল পড়া, তাই তো, নিয়ে যেত, সেটাই নয়, পাশাপাশি কি করতো, তারা যখন সুস্থ হয়ে যেত তার বাবাকে থ্যাংক ইউ জানাতে আসতো। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম, বাবা সব সময় মানে সর্বদা হাসতো এবং বলতো যে ঈশ্বর মানে আল্লাহকে থ্যাঙ্কস জানাও, আল্লাহকে ধন্যবাদ জানাও, অর্থাৎ করুণা, মার্সিফুল মানে করুণাময়কে জানাও ধন্যবাদ। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, কি বললাম, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, বলছে যে সর্বোচ্চ পুরোহিত ছিল কোথায়, রামেশ্বরম টেম্পলের, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তার নাম কি ছিল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার, তাহলে তার বাবার খুব ভালো বন্ধু ছিল, মনে থাকবে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, বলছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড, বলছে আমার সব থেকে উজ্জ্বল যে স্মৃতি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ছোট বয়সের, ইজ অফ দ্য টু মেন, হয় দুটি মানুষের মধ্যে, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা দুজনেই কি করতো, নিজের নিজের ধর্মের যে ট্র্যাডিশনাল অ্যাটায়ার অর্থাৎ যে পোশাক সেটা পরিধান করতো, মনে থাকবে, অ্যাটায়ার মানে এখানে ট্র্যাডিশনাল অ্যাটায়ার অর্থাৎ পোশাক। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কি করতো, আধ্যাত্মবাদ সম্বন্ধে বা আধ্যাত্মিক আলোচনা তারা আলোচনা করতো, মনে থাকবে। চলো, মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলতো, কি বলতো, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, বলছে এখানে কোনো কিছুই রহস্য নেই প্রেয়ারের মধ্যে, তাই তো, প্রেয়ারের মধ্যে তেমন রহস্য নেই, রাদার বরং প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, বলছে প্রেয়ার কি করে, একটা সম্ভাবনাময় বা সম্ভব করে তোলে, কি সম্ভব করে তোলে, একটা কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, যে বিটুইন পিপল, মানুষের মধ্যে যে ঐক্যতা বা ওটাকে একযোগ যেটাকে আমরা বলি, যোগাযোগ, বা বলতে পারি যে একটা মানুষকে এক সূত্রে বাঁধে, কি বাঁধে, স্পিরিচুয়ালিটি, তাই তো। when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তার বাবা তাকে বলল, you transit your body, তুমি তোমার দেহকে পরিবর্তন করো বা দেহকে মানে ট্রান্স করো, and become a part of the cosmos, কি হয়ে যায়, এবং তুমি কি হও, একটা কসমস অর্থাৎ মহাজাগতিক বা মহাকাশের মানে মহাজাগতিক বা মহাকাশের যে একটা পার্ট হয়ে ওঠো, ঠিক আছে। which knows no division of wealth, যেটা কি করে, জানে না, কি জানে না, কোনো ধরনের বিভেদ করতে জানে না, ডিভিশন অফ ওয়েলথ, সম্পত্তির ভাগাভাগি করতে জানে না, যে বয়সের ভাগাভাগি হয় না, কাস্ট অর্থাৎ জাতি অর্থাৎ হয় না, ক্রিড অর্থাৎ যারা ভিন্ন মতে ধর্মে বিশ্বাসী তাদের মধ্যেও বিভেদ সৃষ্টি করে না। তাহলে এখান থেকে আমরা আজকে টোটালি গল্পটা কি জানলাম, গল্পটা এটা জানলাম যে কথক কোন জায়গায় বড় হয়েছে, রামেশ্বরমের একটা টেম্পলে, যেটা মাদ্রাস স্টেটের আন্ডারে, এবং মাদ্রাস স্টেটে, এবং তার বাড়িটা ঠিক কোথায়, 10 মিনিট দূরত্বে, কোথা থেকে দূরত্ব, সেই রামেশ্বরমের যে শিব টেম্পল আছে সেই টেম্পলটার কাছাকাছি অবস্থিত, মনে থাকবে। এইবার দেখো, পাশাপাশি আমরা কি জানতে পারছি, যে তাদের যে এলাকাটা সেটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু কি হয়, সেখানে লট অফ হিন্দু ফ্যামিলিজ বসবাস করে, পাশাপাশি কি হয়, বসবাস করার পাশাপাশি তারা খুব বন্ধুত্বপূর্ণভাবে সেখানে বসবাস করে, বসবাস করার পর পাশাপাশি তার আগে ঘটনা যেটা বললাম, যে তার অসংখ্য মানুষ তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো, তার মা তাদেরকে পরিবেশন করতো, তার মা কিচেনে একসঙ্গে বসে খাবার খেত, মনে থাকবে, কোথায় খাবার খেত, কিচেনে বসে, অ্যারোমেটিক সাম্বার, চাটনি, কোকোনাট চাটনি, এইসব দিয়ে। পাশাপাশি যেটা হতো, আর কি হতো বলো, যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যে রামেশ্বরমের সব থেকে একজন উচ্চমানের পুরোহিত ছিল, সে এবং তার বাবা, যারা দুজনেই কি করতো, ওয়্যার এ ট্র্যাডিশনাল অ্যাটায়ার অ্যান্ড ডিসকাসিং অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স, তার বাবা এবং তার বাবার বন্ধু অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দুজনে মিলে স্পিরিচুয়াল একটা আলোচনা করতো, মনে থাকবে। এবার দেখো, এখানে একটা কথা বলছে যে হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, যদি someone ask you, then what will you tell? Prayer is something which communicate or communion of the people. দেখো, আমি একটা কথা বলি, যে
এখানে বলছে দেখো রিলেভেন্স আমাদের প্রেয়ার দ্য কি জিনিস সেটা আমি বলছি। আই আস্ক মাই দ্য ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, বাবাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবা সেই উত্তরটাতে কি দিয়েছিল, মাই ফাদার টোল্ড মি, অর্থাৎ কথকের বাবা তাকে বলেছিল দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, তার এটা বিশেষ কিছু রহস্যজনক একটা ব্যাপার নয়, তাদের কি বরং প্রেয়ার মেড এ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, তাহলে মানুষের মধ্যে যোগাত্মার যে সৃষ্টি করে অর্থাৎ একটা ঐক্যতার সৃষ্টি করে সেটাই হচ্ছে প্রেয়ার। আর এটাতে কি, এটা হচ্ছে প্রেয়ার হচ্ছে এই জিনিসটা, সেই জন্য বলছি হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। বাট তোমাদের সময় কি হবে, তোমাদের তো এমসিকিউ বেসড কোশ্চেন, তো তোমাদেরকে এমসিকিউ আসবে, পুরোটাই তোমাদের ওএমআর ফর্ম ফিল আপ করতে হবে থার্ড সেমিস্টারে। তো তোমাদের একটাই কাজ যে এই যে আমি গল্পটা তোমাদের বারবার বলে দিলাম, ঠিক আছে, গল্পটা বললাম, প্রত্যেকটা লাইন লাইন ধরে বলে দিলাম, প্রত্যেকটা মানে ভীষণভাবে অ্যানালাইসিস করা আছে। তো তোমাদের এখন দায়িত্ব হচ্ছে একটা জিনিস, যে তোমরা এই ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা গল্প খুব সুন্দরভাবে ভালো আছে তোমাদের সিলেবাসে, সুতরাং এটা যেহেতু প্রথম গল্প আমি পড়াচ্ছি, দেন এটা পড়ো ভালোভাবে। এটা আমরা দুটো ক্লাস, এটা 3টে ক্লাসে শেষ করব, লাস্ট পার্টে আমরা আজকে আমরা ফার্স্টটা একটু কমপ্লিট করলাম যতদূর সম্ভব, দ্বিতীয়টা আমরা আরেকটু পড়বো, দেন তৃতীয়টা আমরা এমসিকিউ পার্ট করে যেটা আগের মতো শেষ করেছি ঠিক সেভাবেই শেষ করব। পাশাপাশি দেখো কি হলো, আমরা এই যে গল্পটা তোমাদের একটাই কাজ, বারবার বলছি, তোমরা গল্পটা ক্লাসটা দেখো, গল্পটা পড়ো, প্রত্যেকটা মানে ক্লিয়ার করো, তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, তো আগে এমসিকিউ অ্যাটেন্ড করার জন্য আগে গল্পের মানেগুলো তোমাদের জানতে হবে। এবার তুমি যদি গল্পের মানে না জানো দেন অ্যাটেন্ড করা তো সম্ভব নয়, তোমরা তো ভুল হয়ে যাবে উত্তর। তাই বারবার বলছি পড়াশোনা করো, ভালো হবে। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে, তার আগে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ।